আমরা আজকে আলোচনা করব করোনার সময়ের রাজনীতি ও অর্থনীতি নিয়ে। গত 6 মাস ধরে সারা পৃথিবীর মানুষকে একটা আতঙ্ক, ভয়, মৃত্যু ভয়ের মধ্যে রেখেছে করোনা ভাইরাস, কোভিড-19। আমরা এ পর্যন্ত আমাদের কাছে যত খবর আছে তা অনুযায়ী প্রায় 55 লক্ষ মানুষ সারা পৃথিবীতে এই করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে এবং 3,46,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের দেশে প্রায় 36,000 মানুষ সংক্রামিত হয়েছে, শনাক্ত হয়েছে, সংক্রামিত মানে শনাক্ত হয়েছে যারা, এবং 501 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখছি আমাদের দেশের সাধারণ মানুষরা যেমন মারা যাচ্ছেন, তেমন আমাদের দেশের বুদ্ধিজীবী, যারা এই দেশে অর্থনীতি নিয়ন্ত্রণ করেন, হাজার হাজার কোটি টাকা যাদের কাছে আছে, তারাও শুধুমাত্র একটা ভাইরাসের কাছে পরাজিত হয়ে এবং যথেষ্ট সংখ্যক চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে না পেরে তারা মৃত্যুবরণ করছেন। এই পরিস্থিতিতে আমাদের আজকের আলোচনা, আমাদের সঙ্গে আছেন কমরেড মজিদ ইসলাম সেলিম। তিনি করোনা ভাইরাস বাংলাদেশে যখন থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে তখন থেকেই সরব। তার নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে বিপ্লবী মানবতাবাদী কর্মকাণ্ড সেটা পরিচালনা করছে সারা দেশে। একেবারেই তৃণমূল পর্যায়ে কমিউনিস্ট পার্টি এবং তার গণসংগঠনগুলি ত্রাণ কার্য করছে, মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে, মাস্ক তৈরি করছে, এমনকি তারা নিজেরা স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানেও তারা অংশগ্রহণ করছেন। কমিউনিস্ট পার্টি এই কর্মকাণ্ডের বাইরেও দেশের রাজনীতিতে কি পরিবর্তন করোনা নিয়ে আসবে সেই বিষয়ে কমরেড মজিদ সেলিম তার ফেসবুক পেজে লিখে যাচ্ছেন, একবারে নিষ্ঠার সাথে লিখে যাচ্ছেন কিভাবে জিনিসগুলো হচ্ছে। তো আজকে আমরা তার মুখোমুখি হয়েছি যে এই করোনার সময়ে আমাদের দেশের রাজনীতি এবং অর্থনীতির যে রূপ, সেই রূপটা কেমন, এবং সারা পৃথিবীতে এই করোনা বা করোনার সময়ে এবং করোনা উত্তর কালে সারা পৃথিবীর অর্থনীতি এবং রাজনীতির কি রূপ গ্রহণ করবে সেই বিষয়ে আজকে আমরা কমরেড মজিদ ইসলাম সেলিমের কাছ থেকে শুনবো। এবং এই আলোচনায় প্রশ্ন করার সুযোগ আছে। আপনারা যারা শুনছেন তারা কমরেড সেলিমকে প্রশ্ন করতে চাইলে আমাদের যেই লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলিতে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আপনাদের প্রশ্ন আমরা কমরেড সেলিমের কাছে তুলে ধরবো। তো শুরুতে যেটা হবে যে কমরেড সেলিম 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের পরে আমরা আপনাদের প্রশ্নগুলি নিয়ে কমরেড মজিদ সেলিমের সাথে আলোচনা করব। আমি শুরুতেই কমরেড মজিদ ইসলাম সেলিম, তার বিস্তৃত পরিচয় আমরা এখানে দেওয়ার প্রয়োজন মনে করছি না। তিনি এদেশের 55 বছরের অধিককাল ধরে ছাত্র আন্দোলন, ক্ষেতমজুর আন্দোলন, শ্রমজীবীদের আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত আছেন। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক মোড়ে তিনি কেন্দ্রীয় জায়গায় অবস্থান করেছেন। আমরা ভবিষ্যতে তার কাছ থেকে এই বিষয়গুলি নিয়ে শুনবো। আজকে এই যে একটা দেশের মানুষের, যেখানে মানুষ মরণ ভয়ে ভীত, ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, ভবিষ্যৎ নিয়ে দিশেহারা, এই একটা পরিস্থিতিতে কমরেড সেলিম দেশবাসীকে কি দিশা দেখাবেন সেটা আমরা শুনতে চাই। আমি কমরেড মজিদ সেলিমকে তার সূচনা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কমরেড মজিদ সেলিম। অসংখ্য ধন্যবাদ কমরেড কাফি রতন এবং অন্যান্য যেসব বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। এবং এই সময়ে যখন আমরা আলোচনা করছি তখন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত, আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করেছি। অনেক পরিবারের সদস্য মৃত্যুবরণ করেছে, পরিবারগুলোর যে বেদনা সেটা অন্তত অনুভব করার চেষ্টা আমি করার সবসময় চেষ্টা করি। এবং একটা মহা দুর্যোগের ভেতরে আমরা এসে পড়েছি। যে বিষয়টা আজকে সুনির্দিষ্টভাবে আলোচনায় এসেছে এই জায়গাটা হালকা কোনো বিষয় না, এটা আমি প্রথমে বলতে চাই।
এটা গভীরভাবে আমাদেরকে সমস্ত পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে। করোনা ভাইরাস এমন একটা সময় সমস্ত বিশ্বে হানা দিল, যখন এর আগেও এরকম মহামারী আরো হয়েছে, কিন্তু ওইসব মহামারী থেকে এখনকার মহামারীর পার্থক্য হলো এইবারই প্রথম যে সারা বিশ্বব্যাপী এমন কোন দেশ ব্যতিক্রম নাই যেখানে এটার ছবল দিয়ে পড়েনি, এবং এটা পুঁজিবাদী গ্লোবালাইজেশনেরই একটা ফলাফল। কারণ কোনো দেশকে আলাদা করে কোয়ারেন্টাইন করে রাখা সম্ভব না, এবং যেটা মুক্ত বাজার অর্থনীতির নামে অবাধ চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে, এবং সেই অবাধ চলাচলের সূত্র ধরেই কোনো দেশকেই আমি আলাদা করে এটাকে বিপদ মুক্ত রাখে আমি যে উদ্ধার পাবো সেটার কোনো সুযোগ, এবং এটা পুঁজিবাদী গ্লোবালাইজেশনেরই স্বাভাবিক যুক্তির জায়গা থেকে এই কথা বলা যায়। কারণ কোনো দেশকে আলাদা করে কোয়ারেন্টাইন করে রাখা আমাদের সম্ভব মোকাবেলা করতে হলে এইটাকে, এবং যেটা মুক্ত বাজার অর্থনীতির নামে পরিমণ্ডলে অবাধ চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে মানব সভ্যতার, এবং সেই অবাধ চলাচলের সূত্র ধরেই কোন দেশকে হলো আমি আলাদা করে এটাকে অজানা রাখে আমি যে উদ্ধার পাবো সেটা, এবং এটা পুঁজিবাদী গ্লোবালাইজেশনেরই স্বাভাবিক যুক্তির জায়গা থেকে কথা বলা যায়। কোন দেশকে আলাদা করে কোয়ারেন্টাইন করে রাখা আমাদের এবং মোকাবেলা করতে এইটার কোনো প্রতিষেধক, এবং যেটা মুক্ত বাজার সেটাও বিশ্ব পরিমণ্ডলে অবাধ চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে কতদিন লাগবে, এবং সেই অবাধ চলাচলের সূত্র ধরেই এক দেশকে হলো আমি আলাদা করে এটা অনেক অজানা রাখে আমি যে উদ্ধার পাবো সেটা। সুতরাং এটা পুঁজিবাদী গ্লোবালাইজেশনেরই স্বাভাবিক যুক্তির জায়গা থেকে আমাদের দেশে কোনো দেশকে আলাদা করে কোয়ারেন্টাইন করে রাখা আমাদের এবং ডালপালার কোনো প্রতিষেধক, এবং যেটা মুক্ত বাজার সেটাও বিশ্ব পরিমণ্ডলে অবাধ চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে কতদিন লাগবে, এবং সেই অবাধ চলাচলের সূত্র ধরেই এক দেশকে অর্থনীতি আলাদা করে এটা অনেক অজানা আমাদের জনজীবন মুক্ত উদ্ধার পাবো সেটা। সুতরাং এটা পুঁজিবাদী গ্লোবালাইজেশনেরই স্বাভাবিক থেকে বাদ জায়গা, এবং আমাদের দেশে কোনো দেশকে আলাদা করে কোয়ারেন্টাইন করে রাখা আমাদের, এবং আমাদের ডালপালার কোনো প্রতিষেধক, এবং যেটা মুক্ত বাজার সেটাও বিশ্ব পরিমণ্ডলে অবাধ চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে কতদিন লাগবে, এবং সেই অবাধ চলাচলের সূত্র ধরেই বলে দেওয়া হয় এন্ড রেজাল্ট আমি এইটা চাই, তোমরা ডাটা ফিট ইন করো। ওর জন্য আমি অনেক সময় বলি যে মিথ্যা তিন রকম আছে, একটা হলো মিথ্যা, আরেকটা ডাহা মিথ্যা, আরেকটা হলো সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্ব দিয়ে এমন ভাবে ম্যানিপুলেট করা যায় যে আপনি মিথ্যাকেও মানুষের সামনে সত্য হিসেবে উপস্থাপন করেন। ডক্টর মুশতাক কয়েকদিন আগে পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলেছে যে যেই সংখ্যা আমাদেরকে বলা হচ্ছে আসলে এফেক্টেড সংখ্যা হলো 41 জন, এবং এই কারণে আমরা এই প্রাদুর্ভাবের যে ম্যাগনিটিউড সেইটা এখনো পর্যন্ত সরকারি তথ্য থেকে আমরা বুঝতে পারছি। করোনা যেহেতু তার ওষুধ এবং প্রতিষেধক এখনো হাতের কাছে নেই, একটাই দাওয়াই এখানে আছে, সেইটা হলো ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে মানুষ থেকে মানুষে যাতে এটা সংক্রামিত না হয়, এইটার জন্য এই ফিজিক্যাল ডিস্টেন্স এবং লকডাউন ইত্যাদি এই ব্যবস্থাগুলো অপরিহার্য। তাছাড়া সাবান দিয়ে হাত ধোয়া। কিন্তু ওই যে কোল্যাটারাল ড্যামেজের কথা বললাম, যখনই আমি এই পন্থা অবলম্বন করছি, মানুষকে বলছি ঘরের ভেতরে থাকো, তা আমাদের দেশের শতকরা 90% মানুষ তাদের তো স্থায়ী ইনকাম নাই, এবং ব্যাংকে জমানো টাকা নাই যে আমি 5-6 মাস এই অবস্থার ভেতরেও ব্যাংক থেকে টাকা উঠিয়ে সংসার চালাবো। এইটা এমন একটা প্রশ্ন হিসেবে তার কাছে আবির্ভূত যে এইটা হলো তার দৈনন্দিন জীবনের জীবিকার প্রশ্ন একাকার হয়ে গেছে। এখন করোনা থেকে বাঁচার জন্য ঘরে বসে থাকলাম, এই ওষুধটা ভালোই এবং আমি এটাকে সমর্থন করি, এটা করা উচিত, কিন্তু ওষুধের
পার্শ্ব প্রতিক্রিয়া যদি অসুখের চেয়ে বিপজ্জনক হয় তাহলে সেটা দিয়ে তো কোনো কাজ হবে না। এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বিবেচনা না করেই যখন লকডাউন করা হলো, গোলমালটা করা হলো এইখানে। এবং আমাদের অর্থনীতির সূত্রে এই কথাটা চলে আসে যে যদি মানুষকে বলা হতো যে তোমরা ঘরে বসে থাকো, আমরা কিছুতে মানুষকে রাজি করাতে পারতাম। কিন্তু যদি বলা হতো 6 মাস তোমার খাওয়া পড়ার কোনো চিন্তা করতে হবে না, ঘরে বসে থাকো, আমরা ঘরে ঘরে যারা অভাবী মানুষ তাদের কাছে সেনা সহায়তায় আমরা কার্ড দিয়ে আসবো, সেই রেশন কার্ডের মতো, সেইটা দিয়ে তোমরা 6 মাস ঘরে বসে খেতে আসো, কোনো লোক বাইরে বেরোবে। একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এখন এইখানে অর্থনীতির প্রশ্ন অনেকে তুলে, এত টাকা পাবো কোথায়? আমাদের সিপিডি গবেষণা করে বলেছে যে এই সময়টাতে 2.5 কোটি মানুষকে বা পরিবারকে তাদেরকে সহায়তা দেওয়া প্রয়োজন। আমরা বলি 2 কোটি মানুষকে দিতে হবে। এবং সহজ অঙ্ক দিয়ে হিসাব করলে দেখা যায় 2 কোটি মানুষকে যদি, 2 কোটি পরিবারকে যদি আমি 5 মাস 2,500 টাকা করেও পরিবার প্রতি দেই, তাহলে এর জন্য মোট লাগবে হলো 5,000 কোটি টাকা। এবং 5,000 কোটি টাকা আমাদের বাজেটের কেবলমাত্র 1% কম। তাহলে পরে এই যে আমরা বাজেটের সংস্থান করার জন্য আমরা সরকারের রেভিনিউ যে দেই, এটা আমরা কেন দিই? এবং এটার বেশিরভাগটা দেয় হলো এই না খাওয়া মানুষ। ভ্যাট হলো প্রধান উৎস রাজস্বের, পরোক্ষ কর। এবং এইটা আমরা দেই যে আমার প্রয়োজনে এবং আমার বিপদে এটা খরচ করবে। কিন্তু 1% অর্থ তারা এখানে দিতে রাজি। ভাবতে এরকম যে এটা আমার টাকা, আমি খয়রাতি কতটুকু দিব না দিব এটা হলো আমার ব্যাপার। যার ফলে এই অ্যাটিটিউড লুটেরা ধনবাদের এইটাই হলো বৈশিষ্ট্য। তারা রাজস্বের উপরে একচেটিয়া ভাবে শাসক শ্রেণীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তার স্বার্থে এটাকে ব্যবহার করে। এবং এইটার ফলে সব বরবাদ হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন যখন আক্রান্তের সংখ্যা ছিল 7 জন, 8 জন, 10 জন, 12 জন, তখন লকডাউন করলো। এখন আক্রান্তের সংখ্যা 1,500 এবং প্রায় 2,000-এর কাছাকাছি। আজকে একটু কম, কারণ গতকাল ঈদ ছিল, সমস্ত কর্মচারীরা কাজে যথাসময়ে এবং সময় দিয়ে এটা দেখতে পারেনি। কিন্তু সবাই জানে যে এটা পিকের জায়গায় চলে যাচ্ছে। এবং এইরকম একটা অবস্থা আমরা দেখলাম, এখন এটাকে রিল্যাক্স করা হচ্ছে। সবচেয়ে অবৈজ্ঞানিক কারা সিদ্ধান্ত নেয়? ব্যুরোক্রেটসদের সিদ্ধান্তে মানুষের জীবন নিয়ে খেলা করা চলবে না। এটা বিশেষজ্ঞদেরকে এবং তাদের সুচিন্তিত গবেষণালব্ধ তথ্য এবং অভিমতের ভিত্তিতেই কিন্তু এই ব্যাপারে ব্যবস্থা করতে হবে। আমরা বলে এসেছি সবকিছু বন্ধ করে রাখো, দরকার হলে। সবকিছু বন্ধ করে গেল, আরেকটা কোল্যাটারাল ইস্যু চলে আসে। সেটা হলো কারখানা না হয় বন্ধ করে রাখলাম, কিন্তু ফসল হারভেস্টিং এইটা বন্ধ করে রাখা তো সম্ভব না। আমি তো বলতে পারবো না যে 6 মাস পরে আমি ধান কিনবো। তাহলে পরে আমাকে খাদ্য নিরাপত্তা, জাতির খাদ্য নিরাপত্তা, খালি ব্যক্তির না, পর্যাপ্ত পরিমাণ আমাদের ফসল শস্য সেগুলো আমাদের মজুত করে রাখতে হবে। এবং এইটার সঙ্গে অর্থনীতির আরেকটা সূত্র জড়িত, সেটা হলো কৃষকরা হাড় ভাঙা পরিশ্রম করে যে ফসল ফলায়, সরকারি হিসাবে 1 মণ ধানের দাম 1040 টাকা হওয়ার কথা, কিন্তু কৃষক তো সেই দাম পায় না। বিশেষ করে গরিব কৃষক, যার দ্রুত টাকা দরকার কামলা বিদায় করার জন্য, পুনরায় ঋণ শোধ করার জন্য, মায়ের অসুখ সেটা দেখাশোনার জন্য, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। কারণ তাদের কাছ থেকে ন্যায্য দামে কেনা হয় না। সব ফরিয়ারা, মধ্যস্বত্বভোগীরা এটা কিনে নিচ্ছে, মিল মালিকরা এটা কিনে নিচ্ছে।
কিন্তু এটা সমাধান করা সম্ভব। আমি যেমন বললাম, বাড়িতে বসে থাকতে বললা এটা সফল করা সম্ভব যদি ঘরে ঘরে আমি তার খাবার নিশ্চিত করতে পারি। এবং খালি প্যাকেট দিয়ে আসলাম তারপরে উধাও হয়ে গেলাম, এটা হবে না। কারণ খাওয়া হয়তো পাবে, কিন্তু খাবার নিশ্চয়তার বিধান যদি না থাকে তাহলে প্রত্যেক দিন সেই যন্ত্রণায় ভুগবে যে আজকে না হয় পেলাম, কালকেরটা কি হবে। পরিজনসা বের হবে, সেখান থেকে তার অর্থ সংগ্রহ করে সঞ্চয় করে রাখতে। একইভাবে আমাদের ধান চাল সংগ্রহ করেন, বলে যে ধান চাল এইটা সংগ্রহ করে রাখবো কোথায়। আমরা বলেছি গ্রামাঞ্চলে এখন স্কুল ঘর পাকা আছে, আরো ঘর বাড়ি আছে, সেই সব জায়গায় অস্থায়ী সংরক্ষণাগার করেন। কিংবা এমন ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত ছিল, এটা আবার চালু করা যায় যে ধান কিনে কৃষককে টাকা দিয়ে দেন, তাকে বলেন যে আমি 3 মাস পরে ধানটা নেব, তোমার গোলায় রেখে দাও। এবং গ্রামগুলোকে আমরা সংগঠিত করার জন্য যে কাউকে আমরা না খেয়ে মরতে দেবো না, এইভাবে আমরা সেখানে আস্থাশীল মানুষকে সামনে রেখে আমরা গ্রাম সুরক্ষা নাগরিক কমিটি গড়ে তুলতে পারি। তারা জনভান্ডার গড়ে তুলে যাতে অভাবের সময় অভাবী মানুষকে তারা খাদ্য দিতে পারে, এই ব্যবস্থাগুলো এখন থেকে দিতে পারে। হাত ধোয়ার ব্যবস্থা, গ্রামে ঢোকার সবগুলো পথে হাত সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা করতে পারে। ডাক্তার কবিরাজ গুলোকে সংগঠিত করে রাখতে পারে। জনগণকে দিয়ে এই সংকট মোকাবেলা না করে ব্যুরোক্রেসি দিয়ে এই সংকট মোকাবেলা করার ফলাফল আমরা দেখেছি। প্রধানমন্ত্রী 2 কোটি লোক না, সে 50 লক্ষ লোককে 2,500 টাকা করে দিবে। এবং এই 50,000 লোকের ভেতরে এইটা প্রকাশ্যে এই খবর বেরিয়ে গেছে যে 50 লক্ষ পরিবারের ভেতরে 16 লক্ষ পরিবারেরই ভুয়া। কারণ তারা যে কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার দিয়েছে একই নাম্বারে হয়তো 100-200 জন, এবং সেইগুলো হলো ব্যুরোক্রেসি বা স্থানীয় যে মাতবর ধরনের লোক, তারা তাদের টেলিফোন নাম্বার দিয়ে এটাকে আত্মসাৎ করার চেষ্টা করে। আবার এগুলো জানা, অনেকে অস্বীকার করে, বিশেষ করে ক্ষমতাসীনরা। আমি আমার কথা বিশ্বাস করার দরকার নেই। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে যা অবস্থা তাতে মনে হয় যে আমি যদি দাফনের কাপড় খয়রাতি দেই তাহলে সেটা তাদের কাছে না পৌঁছে ওইটা দিয়ে আপনারা পাঞ্জাবি বানায় পড়বেন। আসলে একটা ভয়াবহ অবস্থা। এখন অর্থনীতির আরেকটা সূত্র দাঁড়িয়েছে এখানে, যে সবসময় বড় লোক গরিবের সম্পদ শোষণ করে এই পুঁজিবাদী মুক্ত বাজার ব্যবস্থায়। কিন্তু এই শোষণের নর্মাল যে রেট সেইটা আরেকটু বৃদ্ধি করা সম্ভব হয় যখন মানুষ বিপদে পড়ে। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আরেক মাত্রায় শোষণ লুটপাটটাকে আরেকটা মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কায়েমি স্বার্থবাদী মহল তারা তৎপর হয়ে এখনো সেটা ঘটছে। গার্মেন্টসের শ্রমিকদের জন্য 5,000 কোটি টাকা প্রধানমন্ত্রী বললেন যে আমি অনুদান দিলাম, এবং এটা সরাসরি গার্মেন্টসের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, অ্যাকাউন্ট না থাকলে সেটা বিকাশের মাধ্যমে কাটবে। 2 দিন পরে দেখি এই টাকা তাদের কাছে এইভাবে যায় নাই, এইটা মালিকদেরকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এরা তোমাদের মাধ্যমে তোমরা শ্রমিকদেরকে দাও। এবং সেইটা করতে গিয়ে আমরা দেখলাম মালিকরা 40% টাকা তাদের স্যালারি পাওনা, স্যালারি ন্যায্য, সেটা কেটে রাখার ব্যবস্থা করল। ঈদ চলে গেল, ঈদের আগে যেটা নর্মালি বোনাস দেওয়ার কথা সেই বোনাস তারা দিল না। আরো অজস্র উদাহরণ দিয়ে এটা দেখানো যায় যে সম্পদ রিডিস্ট্রিবিউটেড হচ্ছে, পুনর্বন্টিত হতে চলেছে গরিব থেকে বড় লোকের কাছে, যেটা নাকি উল্টা হওয়ার কথা। আপদ বিপদে যার কাছে সম্পদ বেশি এইটা প্রবাহিত হয়ে গরিব লোকের কাছে যাওয়া উচিত। রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি,
রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। এখন কাঙ্গালের ধন চুরি করে এই রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সেটা সম্পন্ন করার জন্য তারা চলেছে অগ্রসর। আজকে অর্থনীতিতে এই ফেনোমেনাটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে পরে আমাদের করোনা মোকাবেলার জন্য যেসব আমাদের সেবা কার্যক্রম, এবং আমি চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী, খেলাঘর, আরো এইসব যারা আমাদের সঙ্গে ঘনিষ্ঠ, আমাদের ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, তারা যেই পরিমাণে মানুষের সঙ্গে থেকে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করছে, এবং আরো দু একটা বামপন্থী দল, বিশেষ করে বাসদের নামে উল্লেখ করতে চাই, অন্য কোন রাজনৈতিক দলকে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা বিপ্লবী মানবতাবাদে বিশ্বাস করি। সুতরাং রামকৃষ্ণ মিশন আর আঞ্জুমানের চিন্তা থেকেই আমরা কাজ করি। এক হাতে মোর বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুল্য। একই সঙ্গে আমরা এই যে ভেতরে একটা অদৃশ্য শ্রেণী সংগ্রাম, অদৃশ্য বলাটা ঠিক হবে না, একটু চোখ খুলে দেখলে পরেই বোঝা যাবে যে কিভাবে লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে। সেই প্রবাহমান শ্রেণী সংগ্রামের ক্ষেত্রেও আজকে আমাদেরকে সুদৃঢ় অবস্থান নিতে হবে। বারবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। বারবার তোমরা পরিবেশ সম্পদ লুট করে আরো এক মাত্রায় বেশি লুটপাট করেছো, এইবার সেই পথ বন্ধ করে। সুতরাং এটার ভেতরে মানুষের সেবা কার্যক্রম আছে। আবার এই শ্রেণী সংগ্রামের মর্মবস্তুকে ধারণ করে নানা পন্থায় জনগণের, বিশেষ করে গরিব মানুষের অধিকার আদায়ের জন্য সেই সংগ্রাম একই সঙ্গে অব্যাহত আছে। খুবই গুরুত্বপূর্ণ সামনের বাজেট এবং সম্পদ পুনর্বন্টনের সমস্ত খেলাটা একদিকে অদৃশ্য বাজার ব্যবস্থার মাধ্যমে, পুঁজিবাদী বাজার ব্যবস্থার মাধ্যমে এইটাকে কার্যকর করা হয়। আরেকদিকে বাজেটের আয় এবং ব্যয়, সেই ক্ষেত্রে বেশিরভাগ আয় করা হয় গরিব মানুষের ইনডাইরেক্ট পরোক্ষ করের মাধ্যমে, কিন্তু যখন খরচ করা হবে তার বেশিরভাগটা খরচ করা হবে ধনীদের জন্য। এইটাকে উল্টায় দিতে হবে। এবং আমাদের বাজেট সম্পর্কে আমরা মোটা দাগে কতগুলো দাবি আমরা করেছি। যেমন আমরা বলেছি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সমাজ কল্যাণের অন্যান্য কার্যকলাপ বা সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা ব্র্যাকেটে যেই জিনিসগুলো বলতে পারি। বাজেটের 1/3 যদি 6 লক্ষ কোটি টাকার বাজেট হয় আগামীতে, তাহলে 2 লক্ষ কোটি টাকা এই বাবদ বরাদ্দ হবে ইত্যাদি। আর ডিটেলস আমি যাচ্ছি না, সময়ের ভেতরে নেই। এই আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই কথা মনে রাখতে হবে যে অর্থনীতির এই অবস্থাটা বাংলাদেশে যেমন আমরা দেখতে পাচ্ছি, সারা দুনিয়ার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। আমরা চোখের সামনে দেখলাম, প্রথম আক্রমণ হলো চীনে, করোনার আক্রমণ। তারা 2 মাসের ভেতরে এটা কন্ট্রোল করে ফেললো। যতদিন চীনে এটা ছিল একটা প্রোপাগান্ডা অফেন্সিভ, সিএনএন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তারা চীনকে ধোলাই করে শেষ করে দিল যে চীন হলো একটা বর্বরের দেশ। সেখানে 3000 লোক মারা গেছে। আমি ট্রাম্প সাহেবের কাছে এই প্রশ্ন রাখতে চাই, তখন আপনি গেল সব গেল করলেন, এখন যে আপনার মৃতের সংখ্যা 1 লক্ষের কাছাকাছি, আগামীকাল বা পরশুর ভেতরে সেটা 1 লক্ষ ছাড়িয়ে যাবে, এখন নাকে খত দিয়ে আপনি কেন বলেন না যে চীনের পথই হলো সঠিক পথ? ভিয়েতনামে একটা লোকও মারা যায়, এটা কেন হয়েছে? সেখানে বা কিউবা বা নেপাল বা ইন্ডিয়ার সবগুলো রাজ্যের ভেতরে, কেরালা রাজ্য কমিউনিস্ট শাসিত, এগুলো কেন সম্ভব হয়েছে? তার একটা বড় কারণ হলো এইসব দেশে স্বাস্থ্য ব্যবস্থাটা হলো জাতীয়করণকৃত, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে এটা নেয়। এবং ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
সমাজের পক্ষ থেকে রাষ্ট্র এই দায়িত্বটা পালন। এই ফিলসফির উপর ভিত্তি করে যদি আমরা না চলি, তাহলে এইবার করোনা আসলো, এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আমি বলতে পারি না, কিন্তু আমি জানি এইটা বলতে পারি যে এইরকম আরো বড় বড় আঘাত আসবে, এবং তখন আমরা কিভাবে কি করব। সাম্রাজ্যবাদী দেশগুলোর খালি মানুষ মারা যাচ্ছে তাই না, তার অর্থনীতি ধস নেমে গেছে, এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য পুরানা কায়দায় এখন চীন বিরোধী অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন লিপ্ত হয়ে পড়েছে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে তার বাঁচার একমাত্র পথ আর্মামেন্ট বিক্রি করা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যবহার করে এই করা, এবং যত ক্ষতি তার দায় জনগণের উপরে চাপিয়ে দিয়ে তারা বেইল আউট করবে হলো বড়লোক ধনী বিত্তবান শক্তিগুলোকে। এটা আগেও আমরা দেখেছি, এখনো তার পায় তারা করছে। তবে দুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে নেই। আগেও এই পথের প্রতিরোধ হয়েছে, প্রতিবাদ হয়েছে, এইবার আরো উচ্চ কণ্ঠে এই প্রতিবাদের প্রতিধ্বনি আমরা খোদ আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য সব দেশেও আমরা দেখতে পাই। আমাদের বাংলাদেশে খুব কঠিন পরিস্থিতির ভেতরে আমাদের কাজ করতে হচ্ছে। এটা একটা খুব বিপজ্জনক পরিস্থিতি। যথাযথ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সেইটা এখন প্রত্যেক কর্মীর আরো জোরদার করা প্রয়োজন, আরো মনোযোগী হওয়া প্রয়োজন। কিন্তু আজকে যদি এই দিক থেকে করা অসম্ভব হয়, আরেক দিক দিয়ে আমি করব, কাজটা উঠে, সেইটা হলো বিপ্লবী মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের সেবায়, এবং ভবিষ্যতে যাতে আমরা এই লালসা, মুনাফা লালসা তাড়িত বাজার ব্যবস্থার কাছে মানুষের ভাগ্য এবং বিশ্বের ভাগ্য জিম্মি হয়ে না থাকে, সেই জন্য আমাদের প্রচেষ্টা চালাইতে হবে। আমি শুরুতে বলেছিলাম এটা হালকা বিষয় না, এটা গুরুতর বিষয়, এবং মানব সভ্যতার ক্ষেত্রে বিশ্বব্যাপী রাজনীতির কোয়েশন প্রগতির অনুকূলে আনার একটা সুযোগ হয়েছে। আমাদের দেশেও সেই সুযোগ আজকে এই কারণে উন্মোচিত হচ্ছে যে মানুষ তার নিজের অভিজ্ঞতায় সে অনুভব করছে যে আমার স্বাস্থ্যে সরকারি বিনিয়োগ নাই, আমার ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা নাই, যদিও আমার কাছে টাকা নিয়ে রাখে। সুতরাং এখন সময় হলো আমাদের এই দুইটা দিকই মনের ভেতরে রেখে অর্থনীতির ক্ষেত্রে যেমন সংগ্রাম চালাইতে হবে, একই সঙ্গে রাজনীতিতে এখন যে ফ্যাসিবাদী প্রবণতা সম্পন্ন রাষ্ট্র এবং সরকার সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর নির্ভর করে তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিচালনা করছে, এই মৃত্যুকূপ আমি এটাকে বলবো, সেইটা থেকে দেশকে বের করে নিয়ে আসতাম। এই বিপদের মুখে আমরা জনগণকে অ্যাবান্ডন করতে পারি। আজকে আমাদের সেই কর্তব্য পালনের দিকে অগ্রসর হতে হবে। করোনা এবং এটার সঙ্গে সম্পৃক্ত অর্থনীতি এবং রাজনীতির কতগুলো দিক সম্পর্কে আমি যতটা সংক্ষেপে সম্ভব আমি বলার চেষ্টা করলাম। এখন আপনারা কিছু বিশেষ জানার থাকলে অবশ্যই আমি আনন্দের সঙ্গে সেটা জবাব দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ কমরেড মুজাহিদ ইসলাম সেলিম। আপনি দীর্ঘদিন ধরে একটা বিষয় বলে আসতেছেন যে আমাদের সরকার বলছে 50 লক্ষ হত দরিদ্র মানুষকে তারা 2,500 টাকা করে দিবে। আপনি বলছেন যে না, 2 কোটি মানুষকে এই 2,500 টাকা করে বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া উচিত। এইটার ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্টটা আপনি কি মনে করেন, এবং কেন আপনি এই কথাটা বারবার করে বলছেন যে তাদেরকে হলো এই 2,500 টাকা করে বা এই হতদরিদ্রদেরকে হলো আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টা, সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমি যে একটা পয়েন্ট বলছি, 2,500 টাকা খুব বেশি, কিন্তু এটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট মানুষের, যে আমার তো একটা ভরসা করার অন্ততপক্ষে কিছু টাকা হবে, 2,500 টাকাও আমি পরিবারের জন্য রাখতে পারি। 2 নম্বর, এটা আমার মাথা থেকে আসে, এটা বিআইডিএস এর গবেষক ডক্টর বিনায়ক সেন
গবেষণা করে কয়েকদিন আগে তার রিপোর্টে বলেছে এই করোনার কারণে নতুন করে 2 কোটি লোক দরিদ্র হয়ে যাবে। তাহলে এইটা ঠেকাইতে হলে পরে 2 কোটি লোককে যদি আমি মিনিমাম এই টাকাটা দিই, তাহলে পরে তো তাকে কিছুটা আমি রক্ষা করতে পারবো। 3 নম্বর যুক্তি হিসেবে বলছি যে না, এখন দান খয়রাত করা যাবে না। প্রথমে আমার দান খয়রাত শব্দটা নিয়ে আপত্তি। আমরা খয়রাতির জন্য তোমার দ্বারস্থ হচ্ছি, আমার পাওনা চাই, কেন আমার প্রয়োজনে এবং ব্যবহার করার জন্যই তোমার কাছে এই টাকাটা আমি জিম্মি রেখেছি। দিবে না কেন? এটা আমার টাকা। 3 নম্বর হলো যে এইগুলো বেশি দেওয়া যাবে না, আমাদেরকে অর্থনীতি পুনর্গঠন করতে হবে, বিধ্বস্ত অর্থনীতি। আমাদের অর্থনীতির চালিকা শক্তি কারা? সবাই জানে, তারা হলো আমাদের মেহনতি কৃষক এবং ক্ষেত মজুর। তারা হলো গার্মেন্টস এর শ্রমিক সহ আমাদের শ্রমজীবী মানুষ, ফলে কারখানায় মুঠে মজুর যারা কাজ করে। এবং 3 নম্বর হলো বিদেশে হাড় ভাঙ্গা পরিশ্রম করে যারা রেমিটেন্স আমাদের। তাহলে এটা তো সাধারণ যুক্তি। যারা অর্থনীতির ভিত্তিটা গড়ে তোলার জন্য প্রধান নায়ক, এই বিধ্বস্ত অবস্থা থেকে বের হয়ে আসতে হতে পারে অর্থ বরাদ্দ, অনুদান, এটা এই 3টা সেকশনের কাছে দিতে হবে। দ্বিতীয়ত, আমি অর্থনীতির ছাত্র, কমরেড রতনও অর্থনীতির ছাত্র। আমরা জানি কোন অর্থনীতি পুনর্গঠিত হয় না যদি এফেক্টিভ ডিমান্ড আমরা শক্তিশালী করতে না পারি। এবং এফেক্টিভ ডিমান্ড মানুষের ক্রয় ক্ষমতার উপরে নির্ভর করে, এবং তার যদি আয় উপার্জন হাতে টাকা না থাকে, তার কিন্তু সেই ক্রয় ক্ষমতা আপনি সৃষ্টি করতে পারবেন। সময় এই টাকা বিদেশে পাচার হয়ে যাবে, যেটা এতদিন ধরে চলছে। সুতরাং ম্যাক্রো ইকোনমিক্স এর অজুহাত তুলে যারা বলে যে তারপরে অন্য জায়গায় টাকাটা পাবো কোথায়, এত বছর ধরে যে আপনি তেলে মাথায় তেল দিয়ে চলেছেন, যারা আছে তাকে আরো বেশি করে দিয়েছেন, এই যুক্তি দেখে যে তাদের কাছে টাকা জমলে চুয়ায়ে পড়ে এটা গরিবের কাছে যাবে। এই তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে। বিত্তবান হয়েছে কিন্তু টাকা চুয়ায়ের নিচে যায় না, এটা চলে যায় কানাডায়, চলে যায় মালয়েশিয়ায়, চলে যায় সিঙ্গাপুরে, সুইজারল্যান্ডে। যে আমার গার্মেন্টস এর শ্রমিককে টাকাটা দেন, একটা পয়সা বিদেশে যাবে, প্রত্যেকটা টাকা গ্রামে যাবে, তার পরিবারের সদস্যরা, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজার চাঙ্গা হয়ে যাবে। এই কয়েকটা যুক্তি আমি বললাম। সুতরাং ম্যাক্রো ইকোনমিক্স এর অজুহাত তুলে যারা বলতে চায় যে কিছু লোককে অর্থনৈতিক ভাবে বঞ্চিত করতে পারলেই আমাদের অর্থনীতি চাঙ্গা করে তোলা সম্ভব হবে, সেইটা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ভুল প্রমাণিত হয়েছে। এবং আরো বেশি এটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেহেতু করোনা আমাদেরকে শিখিয়ে দিল যে এরপরে আরো এই ধরনের এপিডেমিক হলে পরে আমরা সেটা কোনো একটা দেশে কোয়ারেন্টাইন করে আলাদা করে বন্ধ করে রাখতে পারবো না, আরো বড় বিপর্যয়ের ভিতরে বিশ্ব সম্পর্ক চলে যাবে। কমরেড সেলিম, এখানে অনেকেই আছেন ডাক্তার যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, তারা অনেকেই বলছেন যে এই আমাদের এখন যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসা সেবাকে বিস্তৃত করা। এই প্রসঙ্গে আপনি কি বলবেন আমাদের দর্শকদেরকে? আমি ফান্ডামেন্টালি মনে করি গোটা চিকিৎসা ব্যবস্থা একটা বেহাল অবস্থার ভিতরে আছে, এবং এটা প্রাইভেটাইজেশনের নীতি অনুসরণ করে এটাকে চলছে। কিন্তু আমাদের সংবিধানে এটা লেখা আছে, আমরা যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম এবং আইয়ুব আমলে যারা আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, গুলি খেয়ে আমাদের কমরেডরা মারা গেছে, সবার দাবি ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা। আমাদের সংবিধানেও রাষ্ট্রের লক্ষ্য হিসেবে এটা লেখা আছে, কিন্তু আমরা ওইটা থেকে দূরে চলে যাই। এখন প্রাইভেট হাসপাতাল আমি উঠাই দিতে বলি না, কিন্তু প্রাইভেট হাসপাতালগুলি যদি প্রধান চালিকা শক্তি হয়, তারপরে প্রাইভেট হাসপাতালও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা লাভ লোকসানের হিসাব করবে। করোনা আরো মারাত্মক হলে পরে হাসপাতালে লাভ হবে না ক্ষতি হবে, হিসাব করে এই জায়গা থেকে। কিন্তু এটা যদি সবার জন্য স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার রাষ্ট্রীয় দায়িত্ব, যেটা খালি সমাজতান্ত্রিক দেশে না, অনেক পুঁজিবাদী দেশেও এই ব্যবস্থা চালু আছে,
আমেরিকাতে এখন একটা বিরাট আন্দোলন চলছে, বার্নি স্যান্ডার্স, চমস্কি ইত্যাদি, তাদের নেতৃত্বে আরো অনেকেই আছে এটার ভিতরে, যে হেলথ ফর অল, হেলথ কেয়ার ফর অল তারা করতে পারে। আমাদের এখানে এটা একটা ফরজ কাজ হয়ে গেছে, পুরা হেলথ সেকশনটাকে আমাদের পুনর্গঠিত করতে হবে। এবং কিভাবে দুর্নীতি ঢুকে গেছে আপনাদের জানা নাই। ৬,০০০ টাকা দিয়ে বালিশ কিনে, একটা ওটির পর্দা কিনেছে ৫৪ লক্ষ টাকা দিয়ে। এবং এখনো এই করোনা ভাইরাসের সময়ও আমরা দেখেছি মাস্ক কেলেঙ্কারি পত্রিকায় প্রকাশিত হলো, তারপরে সব উধাও হয়ে গেল। গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট হবে, ওর জন্য সত্য জানতে দেওয়া হবে। এবং যেসব ডাক্তাররা এটা আপত্তি করেছে তাদের বিরুদ্ধে শাস্তি, উল্টা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের গোল্ড মেডেল দেওয়া উচিত। এই সরকার গোল্ড মেডেল দেবে না। আমরা বামপন্থীরা সরকার গঠন করে ক্ষমতায় আসলে প্রত্যেকটা হিসাব আমাদের কাছে থাকবে, এবং বেঁচে থাকলে পরে তারা, এবং তা না হলে তাদের পরিবার সদস্যদেরকে আমরা জাতির পক্ষ থেকে সেই স্বর্ণপদক দিয়ে সম্মানিত করব, যারা সাহসের সঙ্গে এই কথাগুলো বলতে। এবং ডাক্তারদের সব একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি যে এটা জনগণের কল্যাণে একটা উদ্যোগ, এবং জনগণ তাদের প্রচেষ্টার সঙ্গে থাকবে। ডক্টরস প্ল্যাটফর্ম ফর পাবলিক হেলথ এই নামে একটা ব্রড প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। সেখানে দলীয় বা আদর্শগত বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে না, এটা একটাই যে আমরা সবার জন্য স্বাস্থ্য চাই এবং স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন। আরো কথা এখানে বলা যায়, কমপ্লিটলি ডিসরিগার্ডেড, তারা হলো ফ্রন্টলাইন ফাইটার। যুদ্ধের সময় আমরা গেরিলারা যখন ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছি, বা আরো উজ্জ্বল দৃষ্টান্ত দেওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে লেনিনগ্রাডের যুদ্ধের সময়। রেড আর্মি ফ্রন্ট লাইনে ফাইট করতেছে, জার্মানরা অবরোধ করে খাদ্য ঢুকতে দেয় না, রেশন করে একটু একটু দিতে হয়। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পাবলিক বলল আমাদের রেশন কমায় দেন, কিন্তু রেড আর্মির রেশন কমাইতে হবে, কারণ ওরা ফ্রন্ট লাইন ফাইটার। আমাদের সম্মানিত ডাক্তার সম্প্রদায়ের কাছে আমি বলতে চাই, অন্যরা যে যাই বলুক না কেন, আমরা জনগণের পক্ষ থেকে আপনাদের এই ত্যাগী সেবা কার্যক্রমের সঙ্গে আছি। এবং ধন্যবাদ। আমাদের মিরপুর থেকে কমরেড দিদারুল আলম তিনি একটা প্রশ্ন করেছেন, করোনা প্রাদুর্ভাব উদ্ভূত বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আমাদের দেশীয় ক্ষমতাসীনদের কর্মকাণ্ড ও প্রেক্ষাপটে বামপন্থীদের রাজনৈতিক কর্তব্য আন্দোলন সংগ্রামের লাইন কি হতে পারে? সেই সঙ্গে আরেকজন লন্ডন থেকে রূপদাস রূপক তিনি বলছেন যে এই সময়ে বামপন্থীদের ঐক্যবদ্ধ ভাবে এই করোনা মোকাবেলায় সিপিবি কি ভূমিকা পালন করতে পারেন, বিশেষ করে আপনি কি ভূমিকা পালন করতে পারেন সেটা কি বল রূপক আপনার কাছে জানতে চেয়েছি। আচ্ছা, এই প্রশ্নের কিছুটা উত্তর আমি দিয়ে গেছি, যে আমাদের এক হাতে মোর বাঁশের বাঁশরি, আরেক হাতে রণসূর্য। এটা আমরা বিপ্লবী মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে আমরা যেমন মানুষের পাশে দাঁড়িয়ে কতগুলো মানুষকে আমরা রক্ষা করতে পারি, সেটার জন্য যেমন আমরা চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে এই যে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সেটাকে গরিবকে আরো গরিব বানাবে আর ধনীকে আরো ধনী বানাবে, এইটাকে আমরা রিভার্স করে দিতে চাই। আমি মনে করি যে এটাই কমিউনিস্ট এবং বামপন্থীদের এখন সবচেয়ে জরুরি কাজ। এবং আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে বাম জোটের মাধ্যমে আমরা কাজ করেছি। অনেকগুলো কর্মকাণ্ড আমাদের একসঙ্গে পরিচালিত, আবার কতগুলো কর্মকাণ্ড আছে যেটা একটা পার্টির ভেতরেও একটা কেন্দ্র থেকে পরিচালনা করা সম্ভব না। ওর জন্য আমাদের এইটা আলোচিত হয়েছে যে যার যার দলীয় ক্যাডার মেকানিজমের মাধ্যমে কাজগুলো করেন, সেইটার যোগফলই আমাদের বাম জোটের কার্যকলাপ। আমরা এর বাইরে বাম জোটের বাইরে আরো যারা বামপন্থী আছে তাদেরকেও টেনে নেওয়ার জন্য চেষ্টা করেছি, এবং অনেকগুলো কর্মসূচি তাদের সঙ্গে আছে। শুধু তাই না, আমরা একটা রেসপন্সিবল রাজনৈতিক দল। আমাদের শ্রেণী সংগ্রামের ইস্যু অ্যাবান্ডন না করেই এই মহাদুর্যোগকে মোকাবেলা করার জন্য জাতির সমস্ত শক্তি, ইনক্লুডিং দ্য স্টেট অ্যাপারেটাস, ৬ লক্ষ কোটি টাকার বাজেটের টাকা, তার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক সংগঠন, মানবতাবাদী ব্যক্তি, সমস্ত শক্তিকে আজকে সমন্বিতভাবে সহযোগিতামূলকভাবে অগ্রসর হওয়া প্রয়োজন। আমরা মার্চ মাসেই পার্টির পক্ষ থেকে এই আবেদনটা সরকারের কাছে জানিয়েছি।
তারপরে বাম জোটের পক্ষ থেকে তিনবার আমরা বিবৃতি দিয়ে, প্রেস কনফারেন্স দিয়ে, এমনকি স্মারকলিপি দিয়ে আমরা এই আবেদন জানিয়েছি। কোনো সারা শব্দ নাই। পরে আমরা ভাবলাম যে আমরাই তাহলে ডাকি। সবার সঙ্গে যোগাযোগ হলো, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হলো, বিএনপির সঙ্গে যোগাযোগ হলো। বিএনপি বললো আসবো, আওয়ামী লীগও বললো আসবো। 2-3বার কথাবার্তা হয়েছে এবং মিটিং এর আধা ঘন্টা আগে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বললেন যে থাক, আমরা আজকে যাচ্ছি না, প্রাইম মিনিস্টার আপনাদেরকে 2-3 দিনের ভেতরেই ডেকে আপনাদের সঙ্গে পরামর্শ করবে। সেটা 1 মাস বাদ হয়ে গেছে। সুতরাং এই সময় বিভেদের পথে এবং একা চলার পথে যে অগ্রসর হলো, আর কিছু না করতে পারি, আমরা তো কিছু পরামর্শ দিতে পারতাম। এবং জাতি আজকে সমস্ত শক্তিকে একত্রিত করার উদ্যোগ নিয়েছে। এইটা মানুষের ভিতরে কত সাহস তৈরি করতে না করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন থাকে। এবং এই কাজগুলো আমরা করে যাচ্ছি। তবে কাজটা খালি সেন্টার থেকে হবে না, খালি পলিসি নির্ধারণ করলে হবে না, এটা তৃণমূলে। আমাদের সমস্ত তৃণমূলের অর্গানাইজেশনকে আমরা বলে দিচ্ছি যে তোমরা সৃজনশীল ভাবে স্ট্র্যাটেজি দেওয়া থাকলো, এই স্ট্র্যাটেজিকে কার্যকর করার জন্য নিজের নিজের এলাকায় তার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরে একরকম কায়দায় তোমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী পদক্ষেপ করো। আমাদের কর্মীরা সাহসের সঙ্গে এবং গৌরবের সঙ্গে সেই ভূমিকা পালন করবে। আমি তাদেরকে স্যালিউট জানাই। আমাদের কিশোরগঞ্জের জ্যেষ্ঠ নেতা, কৃষক নেতা কমরেড এনামুল হক ইদ্রিস, তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে ধান উঠছে, লটারির নামে এক ধরনের কারসাজি হচ্ছে এবং সেই লটারিগুলি পূর্ব থেকে সাজানো। ফলে যেই 8 লক্ষ মেট্রিক টন ধান কেনার কথা, 2 কোটি মেট্রিক টনের উপরে ধান হবে, বড় ধান হবে। তার মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে 6 লাখ মেট্রিক টন, এখন সেটা বাড়িয়ে 8 লক্ষ মেট্রিক টন করেছে। আর 11 লক্ষ মেট্রিক টন চাল কিনবে হচ্ছে হলো চাতাল মালিকদের কাছ থেকে। তো তিনি জানতে চেয়েছেন যে এই যে 8 লক্ষ মেট্রিক টন, মাত্র 4%, 4% ধান কিনবে সরকার। সেই ধানেরও একটা বড় অংশ কারসাজি করে স্থানীয় শাসক শ্রেণী এবং শাসক দলের নেতৃবৃন্দ, শুধুমাত্র যে আওয়ামী লীগ না, তাদের যে একটা চক্র আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাদের যে একটা চক্র আছে, তারা এই ধানটা কৃষকের কাছ থেকে কম দামে কিনে নিচ্ছে এবং সেই ধানটা একবারে মুফতে জায়গায় দাঁড়িয়ে 3 থেকে 400 টাকা লাভে পার মনে বিক্রি করছে হলো আপনার সরকারি গোডাউনে। এই যে কারসাজিমূলক লটারি এবং সরকারের এই পদ্ধতি, সরকার দেখেও দেখে না, তারা শুনেও শুনে না। এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আপনি দর্শকদের মধ্য দিয়ে কৃষকদেরকে আপনি কিভাবে কি মেসেজটা দিতে চান? প্রথম কথা বলতে চাই যে এটা কোনো আকস্মিক ব্যাপার না, এটা সুপরিকল্পিত। প্রত্যেক বছরই এরকম হচ্ছে। কেন, এইটাই হলো মাধ্যম, যেটার মাধ্যমে গরিবের সম্পদ বড় লোকরা লুট করে নিয়ে যায় এবং আলটিমেটলি এই টাকা একেবারে উপর মহল পর্যন্ত গিয়ে পৌঁছায়। সেটা চ্যানেল অনুযায়ী সেটা ডিস্ট্রিবিউটেড হয়। সুতরাং প্রিমিটিভ ক্যাপিটাল অ্যাকুমুলেশন, যারা মার্ক্সবাদী তারা এই শব্দটার সঙ্গে পরিচিত। আমরা তো ব্রিটেনের মতো তাকে উপনিবেশ বানায় আমি লুট করতে পারবো না। কারণ লুণ্ঠনের এই ধরনের লুটেরা ব্যবস্থা ছাড়া, অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া, এক্সট্রা ইকোনমিক কতগুলো পদক্ষেপ ছাড়া এই লুটপাট সম্ভব। ওর জন্য কত ধান কেনা হবে সেইটাকে তারা ইচ্ছাকৃতভাবে কমায় রাখে, যাতে এইটাকে পুঁজি করে তারা কৃষককে বলতে পারে যে সবাইকে তো দেওয়া যাবে না। এবং এই কথা বলে তথাকথিত লটারির নামে তারা নিজেদের সুবিধা মতো লোকদেরকে দিয়ে কিচ্ছু করতে হবে না, খালি একটা স্লিপ নেবেন, ওই স্লিপটা আবার গোডাউনের যখন সরকার কেনা শুরু করবে তার কাছে হ্যান্ডওভার করে দেবেন, মাঝখান থেকে আপনার পকেটে কোটি কোটি টাকা এসে আসবে। এইটাই তো চলছে। এবং এইটা ফেনোমেনাটা জানলেই শুধু হবে না, এর বিরুদ্ধে আমাদের শক্তিশালী কৃষক আন্দোলন এবং কৃষকের পাশে দাঁড়ায় সব শ্রমজীবী এবং বিবেকবান মানুষ, প্রগতিশীল মানুষদের সংগ্রাম, তীব্র সংগ্রামের ভেতর দিয়ে এটা আমাদের
অর্জন করে আসছে। এবং এটা ঠিকই বলেছে, 8 লক্ষ মেট্রিক টন কিনবে হলো সরকার, আর প্রায় 19 লক্ষ মেট্রিক টন কিনবে হলো ব্যাপারীরা আর রাইস মিলের মালিকরা, প্রায় 30 লক্ষ। এটা ঠিকই 2 কোটি মন উৎপাদন হয়, কিন্তু সব ধান কিন্তু বাজারে আসে না। এটাকে অর্থনীতির ভাষায় বলে মার্কেটেবল সাপ্লাই। এবং আমার একেবারে এক্সাক্ট হিসাবটা মনে নাই, আমার ধারণা 1/3 হলো মার্কেটেবল সাপ্লাই, বা তার চেয়ে কিছু কম হতে পারে। তাহলে পরে সেই মার্কেটেবল সারপ্লাস সম্পর্কে আমরা দাবি করেছি যে কোনো লাস্ট ডেট রাখা চলবে না, এবং কৃষক যেটা বিক্রি করতে আসবে সবটা কিনে নিতে হবে। এইগুলো দাবি করলেই তো আর মেনে নিচ্ছে না। আপনারা শক্তিশালী ভাবে সেই আন্দোলনের চাপ সৃষ্টি করতে পারলেই আমরা করতে পারবো। এটা এখনো আমাদের গড়ে তুলতে হবে, আরো বড় আন্দোলনের জন্য আমাদের মানুষকে তৈরি করতে। হ্যাঁ, ধন্যবাদ কমরেড সেলিম। আর সেই রকম আর প্রশ্ন আমি দেখছি না। আমরা আমাদের এই আলোচনার শেষ দিকে চলে এসেছি। তো আপনি আর কিছু যদি বলতে চান তাহলে বলুন, আর মাঝখানে যদি কেউ প্রশ্ন করে তাহলে সেই প্রশ্ন আমি আপনাকে আবার দিব। এখন যদি আপনি সামগ্রিকভাবে, বিশেষ করে আমরা দেখলাম মানে নম চমস্কি, বার্নি স্যান্ডার্স এবং আরো যারা বিভিন্ন দেশের, বিশেষ করে আপনার ইকুয়েডর এবং আরো অন্যান্য দেশে যে বামপন্থী যারা একসময় ক্ষমতাসীন ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, উপপ্রধান, উপরাষ্ট্রপতি ছিলেন, এরকম আইসল্যান্ডের যেমন এখন ক্ষমতাসীন সরকার, বামপন্থী সরকার, এরকম তারা মিলে একটা প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল গড়ে তুলেছেন। আমরা আগে জানতাম একটা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, তারপর সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল। এখন এই যারা পৃথিবীতে নানা রকম মানে মানে বামপন্থী বলে পরিচিত, আমেরিকান বার্নি স্যান্ডার্স বামপন্থী বলে পরিচিত, নম চমস্কি, তিনি দীর্ঘদিন ধরে এই পৃথিবীর মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছেন। তো এই যে প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা জানি যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এবং এই করোনা ক্রাইসিস তৈরি হওয়ার আগে নেপালে একটা সাউথ এশিয়ান কমিউনিস্টের একটা বৈঠক হওয়ার কথা ছিল। এই সব ক্ষেত্রে আমরা সাউথ এশিয়াতে বিশেষ করে কমিউনিস্ট পার্টি, সিপিবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে একটা সাউথ এশিয়ান কমিউনিস্টদের এই যে করোনা উত্তর কালের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য বা সেই পরিস্থিতিকে ব্যবহার করার জন্য আপনার বা সিপিবির কোনো উদ্যোগ আছে কিনা? অবশ্যই নানা ধরনের উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা দুনিয়ার সমস্ত কমিউনিস্ট শক্তিগুলোকে আরো একত্রিত এবং নিবিড় করার জন্য, তাদের ভিতরে সম্পর্ক, সহযোগিতা, পরামর্শ আদান প্রদান এগুলোকে করার জন্য আজকে না প্রায় 3-4 দশক ধরে আমরা সেই চেষ্টার সঙ্গে আমরা যুক্ত আছি। এবং গ্রিসের পার্টি এটার একটা খুব ভালো উদ্যোক্তা। এবং এই মিটিংটা হওয়ার কথা ছিল কোরিয়ায়, উত্তর কোরিয়ায়, এবং এই সময়টাই আমাদের কমরেড কাপি রতন, যে আজকে উপস্থিত আছে, তার সেখানে যাওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির কারণে তারা ওইটা স্থগিত করে দিয়েছে, কিন্তু তারপরেও উদ্যোগ অব্যাহত আছে। ভিয়েতনামের পার্টি আমাদের কাছে একাধিক চিঠি পাঠিয়েছে তাদের অভিজ্ঞতার বর্ণনা করে। চীনের পার্টি আমাদের একাধিক চিঠি পাঠিয়েছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে আমাদের সহযোগিতা এবং পারস্পরিক সহযোগিতাকে বাড়ানো দরকার সেই কথা। চীনের পার্টি আমাদের জন্য মাস্ক পাঠিয়েছে 5,000। তো সেগুলো আমরা আমাদের কর্মীদের ভেতরে যতটা পারি, খুব বেশি পরিমাণে না, সেটা দেওয়ার চেষ্টা করি। নেপালের পার্টি, সেখানে বৈঠকটা করা হচ্ছে না, কিন্তু আজকেই একটা চিঠি আসছে যেখানে তারা আগামী 30-40 দিনের ভেতরে একটা সেমিনারের মতো করবে। সেটার জন্য আমাদের একটা লেখা, এই করোনা সিচুয়েশন সেইটা নিয়ে একটা লেখা পাঠানোর জন্য তারা বলবে। আমাদের সেই আন্তর্জাতিক যোগাযোগগুলো আমরা মনে করি যে আরো দৃঢ় করা উচিত, যেহেতু ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশন সেইটাকে প্রতিহত করতে হলে তার প্রতিপক্ষ হিসেবে কমিউনিস্ট এবং প্রোগ্রেসিভ পোলারাইজেশন আমাদের পাল্টা হিসেবে গড়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কমিউনিস্টরা এই ধারায় কাজ করছি, কিন্তু কমিউনিস্টরাই প্রগতির মনোপলি ধারণ করে, এই ধরনের আহ্মকি বক্তব্য আমরা বিশ্বাস করি। কমিউনিস্টের বাইরেও অনেকের ভূমিকাই হলো প্রগতিশীল।
এবং যাদের নাম করা হলো, যারা একটা প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল করার উদ্যোগ নিয়েছে, তাদের অতীত ভূমিকা, কার্যকলাপ আমাদের এই বিশ্বাসকে আরো দৃঢ়মূল করে, এবং তারা উদ্যোগ নিয়ে এটা করুক এবং আমরা পূর্ণ এটাকে ইতিবাচক ভাবে দেখবো এবং তাদের কার্যকলাপ দেখবো এবং প্রয়োজন মতো সহযোগিতা করবো। কিন্তু আমাদের কমিউনিস্টদের আন্তর্জাতিক ঐক্য এইটাকে ডিজলভ করে আমরা ওইটার ভেতরে যাবো, কি আছে, এটা দুইটা পাশাপাশি করবো এবং সহযোগিতামূলক ভাবে। ধন্যবাদ কমরেড সেলিম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আমাদের কাছে যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে আজাদুল মোবারক শফিক তিনি অনেকগুলি প্রশ্ন পাঠিয়েছেন। তার মধ্যে হাসপাতালের যে বেহাল অবস্থা সেই বিষয়ে আপনি বলেছেন ইতিমধ্যেই। তিনি বলছেন যে একটা প্রশ্ন বলছেন যে আমরা যতই নানা রকম কথা বলি কিন্তু যে এই বর্তমান সরকার কোনো কিছুই তো শুনছে না, সুতরাং এই সরকারের যেই মানে বিরুদ্ধে তাত্ত্বিক বক্তব্য দিয়ে কোনো কাজ হবে না, দরকার হচ্ছে হলো সংগ্রাম গড়ে তোলা। তো সেই প্রশ্নে আপনার মানে মন্তব্য তিনি জানতে চাচ্ছেন, যদি আপনি আগ্রহী হন এই বিষয়ে। এই প্রশ্নের জবাবটা আমি দিই, এটা তৎক্ষণাৎ, এটা স্বার্থের জন্য সংগ্রাম, এবং সেটাতে আমরা আত্মনিয়োগ করে আছি। আমরা করতেছি, আমাদের সব খবর পত্র পত্রিকায় মিডিয়াতে প্রচার হয় না, আপনারা একটু সহযোগিতা করবেন। আমাদের একটা অনলাইন টেলিভিশন, সেটা নিয়মিত আপনারা দেখবেন। আমাদের পার্টির অনেকগুলো ওয়েবসাইট আছে, পেজ আছে, সেগুলো অনুসরণ করবেন। আমাদের দাবিগুলো সেখানে উল্লেখ করা আছে, এমনকি আমাদের কার্যকলাপের খবরাখবরও সেখানে চলছে। আমি শুরুতেই বলেছি যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সব রাজনৈতিক দলের ভিতরে কমিউনিস্ট পার্টি হলো 1 নম্বরে আছে, যারা সংগ্রামের প্রশ্ন বলে আর মানুষের কে রক্ষা করার জন্য সেবামূলক কার্যক্রম, উভয় প্রশ্নে তারা সবসময় কাতার রেখে কাজ করবে। কিন্তু কেউ মনে করে যে এই কাজগুলো এখন বাদ দেন, আগে সরকার বদলায় নেবে, তারপরে হবে। আমরা এই চিন্তা থেকে এটা অভিজ্ঞতা আমাদেরকে দেয় যে দুইটা কাজ পাশাপাশি আমাদের চলে। এটা আগেও এই ধরনের তর্ক বিতর্ক আইব আমলেও এটা হয়েছিল, ভোট আগে না ভাত আগে। আমরা বলি ভোট চাই, ভাত চাই। ওর জন্য আমরা সংস্কারমূলক কাজ করব, কিন্তু সংস্কারবাদী হব না। এই দুইটার ভেতরে একটা বিরাট পার্থক্য। সংস্কারবাদ হলো যারা বলে যে সংস্কারমূলক কাজ দিয়েই সব হয়ে যাবে, আর আমাদের সংস্কারমূলক কাজ হলো বিপ্লবী লক্ষ্যে জনগণকে সচেতন এবং সংগঠিত করার স্বার্থে। এবং আজকে মানুষের পাশে আমার অভিজ্ঞতা, এটা আমি বানায় বলতেছিলাম, প্রত্যেকদিনই আমাদের সকালবেলা করে একটা মিটিং হয় কন্ট্রোল টিমের, জেলা নেতাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। এই অবস্থার ভেতরে কেন্দ্রীয় কমিটি আমরা বৈঠক করেছি। তাদের রিপোর্ট হলো জনগণ আমাদের এই কার্যকলাপকে যথার্থ এবং সঠিক বলে মনে করছে এবং আমাদের প্রতি তাদের আকর্ষণ পাচ্ছে। কিন্তু এই কাজটা কেবলমাত্র উইশফুল থিঙ্কিং বা ব্যাটল অফ আইডিয়াস, এইটা দিয়েই শুধু নিরসন। ব্যাটল অফ আইডিয়াস দরকার আছে, সময় থাকলে, সময় সীমাবদ্ধতার জন্য আমি ইন্টিগ্রেট ডিটেলসে গেলাম না। এবং আপনারা আগ্রহী হলে পরে আমি বলবো যে আমাদের ওয়েবসাইটে এবং অন্যান্য জায়গায় এই বিষয়ে আমাদের 17 দফা, স্বাস্থ্যের ব্যাপারে কি, গ্রামের ধান চালের ব্যাপারে কি, এই সবগুলো আলাদা আলাদা করে কিন্তু আমরা, বা কারখানা খোলার ব্যাপারে আমাদের মনিটরিং টিম, তারা কি 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 কন্ডিশন এবং কমপ্লায়েন্স দেখে এই করবে, এই সবই আমাদের সেখানে আছে। এগুলো হলে পরে আপনার আগ্রহী হলে ওইটা একটু দেখে নিতে পারেন। তবে আমি একমত যে খালি এগুলো আইডিয়াস নিয়ে নাড়াচাড়া করলে হবে না, আইডিয়াস দরকার, কিন্তু অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস্টার, সংগ্রামের হাতিয়ার হিসাবে তত্ত্বকে ব্যবহার করি। তত্ত্ব ফর তত্ত্ব এটা আমরা বিশ্বাস করি। আবার এটাও মনে করি না যে সবকিছু এখন স্থগিত রাখো, একবারে পাওয়ার নিয়ে নেই তারপরে সবকিছু হবে, এইটা কারেক্ট। আমরা কোনোদিন পাওয়ারে যেতে পারবো না। আমরা পাওয়ারে যাবো জনগণের সংগঠিত সচেতন শক্তিকে ভিত্তি করে, এবং সেই সচেতনতা খালি আমার বক্তৃতা দিয়ে হবে না, তার সরাসরি তার সঙ্গে থেকে সংগ্রামের ভেতর দিয়ে সেটা বক্তৃতা, তার সুখে দুঃখে আমরা থাকতে পারি। ঠিক আছে, আপনারা জানেন কিনা জানি না,
ব্রিটিশ আমলে যখন দুর্ভিক্ষ হয়েছিল 43-এর মন্বন্তর, তখন কমিউনিস্টরা যে কাজ পরিচালনা করেছিল আমাদের বিক্রমপুর এলাকায়, কমরেড জিতেন ঘোষ পাবলিক ডিস্ট্রিবিউশনের যে ব্যবস্থা করে তুলেছিল, পরে দুর্ভিক্ষ চলে যাওয়ার পর ব্রিটিশ শাসকরা তাকে ডেকে নিয়ে আপনি কিভাবে করছেন এবং তিনি সেটা বলেন, এবং সেটাকেই পরবর্তীকালে আমরা, যেটা এখনকার প্রজন্ম জানা থাকার কথা না, কিন্তু আমাদের প্রজন্ম এবং তারও অনেকদিন পর পর্যন্ত আমাদের যে স্থায়ী রেশনিং ব্যবস্থা ছিল, সেই রেশনিং ব্যবস্থা কমরেড জিতেন ঘোষের মডেলকে ভিত্তি করে সেটা হচ্ছে। সুতরাং হরেক রকম পন্থায় আমাদের কাজ করেছে। ধন্যবাদ। আমার মনে হয় সময় আমরা একটু বেশি নিয়ে দিলাম। এই ধরনের আলোচনা আগ্রহী হলে আমরা আরো করতে রাজি আছি। আর নানা বিষয়, ইতিহাসের বিষয়, এইসব নানা ঘটনা, অনেক কিছু জানা অজানা আছে, চিন্তাগুলোকে আমরা আর একটু ঢালাই করে নিতে পারছি। লাল সালাম। ধন্যবাদ কমরেড সেলিম। এখানে অনেকেই প্রশ্ন করেন নাই, কিন্তু নানা ধরনের মন্তব্য করেছেন আপনার এই বক্তব্যের। আপনাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন। এই সময়কালে কমিউনিস্ট পার্টি এবং আপনি আপনার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি যেভাবে করোনা পরিস্থিতির মোকাবেলা করেছে, বিপ্লবী মানবতাবাদের নিদর্শন রেখে সারা দেশে নিজেদের জীবন বিপন্ন করে তারা মানুষের কাছে ছুটে গেছে, সেই বিষয়গুলিকে এখানে সবাই ধন্যবাদ জানিয়েছে। এবং বিদেশ থেকে একজন বলেছেন যে আপনি যেই 99% বনাম 1%-এর যে লড়াই, সেই লড়াইয়ের কথা বলেন প্রায়শই আপনার বক্তব্য সেই বিষয়টা থাকে, এবং সেই বিষয়টাই সে উল্লেখ করে বলেছে যে এই করোনা পরিস্থিতি, করোনা উত্তরকালে 1% বনাম 1% বনাম 99% লড়াইকে আরো বেগবান করবে। এবং সেই সময় কমিউনিস্ট পার্টি সারা বিশ্বের মতো করে যদি বাংলাদেশেও তার নেতৃত্ব দিতে পারে, তাহলে কমিউনিস্ট পার্টির পক্ষে মানুষের জন্য যে লড়াই তারা করছে, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবে কমিউনিস্ট পার্টি। এই মন্তব্য অনেক করেছেন, অনেক আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিশেষ করে আমরাও আমাদের একতা টিভির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। দীর্ঘক্ষণ ধরে আপনি আমাদের সময় দিলেন। আমরা আশা করি ভবিষ্যতে করোনা পরিস্থিতি ছাড়াও আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন, 55 বছরের অধিক কাল ধরে আপনি রাজনীতির সাথে আছেন। 69-এর গণ অভ্যুত্থান থেকে এই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘটনার সাথে আপনি একেবারে প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় জায়গা থেকে আপনি নিয়ন্ত্রণ করেছেন। সুতরাং আমরা ঘটনা ধরে ধরে আপনার কাছ থেকে হয়তো আমরা জানবো, যেহেতু আমাদের এই সময়কালে আমরা নিজেরা সেলফ আইসোলেশনে আছি, আমরা ঘরের মধ্যে আছি, আমরা এই আলোচনাগুলির মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক যে বুঝ এবং অতীত সম্পর্কে আমাদের যে ধারণা, সেই বিষয়গুলি আমরা পরিষ্কার করে নিতে পারবো আপনার সঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে দর্শক যারা শুনছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।